আমাদের সম্মানিত ব্যারিস্টার উনি খুব সুন্দর কিছু কথা বলেছেন। আমি আমার পরিবার নিয়ে 2বার হজে গিয়েছিলাম। সেখানে কিন্তু আরো একটা ব্যাপার, নামাজ পড়ার সময় আমার স্ত্রী আমার মেয়ে কোন পুরুষের পাশে নামাজ পড়তেছে তাও কিন্তু একাত্রই নামাজ হচ্ছে। হ্যাঁ, এইটাই, ছেলে মেয়েরা একসাথেই নামাজ দাঁড়াই গেছেন কাতারে, এভাবে নামাজ হচ্ছে, আলাদাও পড়তে পারবে, কিন্তু এটাই হয়। তো অফ করতে করতে আজান দিয়ে দিচ্ছে নামাজ সাথে সাথে, এটাও হয়। এখন আপনি যেটা বলেছেন, আমি শুনেছি আমার এক বোন, সে ইংরেজির মধ্যে বলতে গিয়ে কাঁচা রাস্তা বলেছে। হ্যাঁ, আপনার মাইক্রোফোন থেকে নয়েজ আসে। আমারটাতে আসতেছে না, আমারটা আসছে অন্য জায়গায়। একটু মিউট করে রাখলে ভালো হয়। এখন আমি আপনাকে একটা ভিডিও আজকের দেখাবো, সামাজিক মাধ্যমে 6 লাখ হয়ে গেছে। আমার এক মাননীয় সংসদ সদস্য নীলফামারী, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা। সাউন্ড কমাইলে একটু কমাই দিলে মুক্তিযোদ্ধা, 40 জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। এখন ওনার বাবা ওনার দাদা যুদ্ধে শহীদ, তাহলে 71 সালে শহীদ হয়েছে। ওনার জন্ম হয়েছে 81 সালের 10ই জানুয়ারি। তো পৃথিবীতে মনে হয় আজব ঘটনা ঘটছে যে উনি 10 বছর পর জন্মগ্রহণ করলেন, 10 বছরের বেশি, তা ওনার বাবা নাই। আবার উনি বলতেছে ওনার পরিবারের 47 জন মুক্তিযোদ্ধা। পরিবারের সংজ্ঞাই চেঞ্জ করে দিছে। পরিবার আমরা জানি, আমি যদি বিয়ে না করি তা মা বাবা ভাই বোন নিয়ে আমার পরিবার, আর আমি বিয়ে করলে আমার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন নিয়ে আমি পরিবার। ওনার পরিবার এত বড় যে 47 জন শুধুমাত্র মুক্তিযোদ্ধা। তার চাইতে বড় কথা হচ্ছে যে উনি কিভাবে, ওনার বাবা শহীদ হলেন, দাদা শহীদ হলেন, আর উনি, আমি এটা শোনার পরে প্রথমেই আমি দেখতেছিলাম লাইভ, দেখতে গিয়ে আমি ওনার সার্চ দিলাম, নীলফামারী জামাতের এমপি মুত্তাকি, সার্চ দিয়ে দেখি যে ওনার জন্ম 1981 সালের 10ই জানুয়ারি। এখন এরপর দেই যে সব জায়গায় ছয়লাম, সব জায়গায় সামাজিক মাধ্যমে যে কি, এখন হচ্ছে কি যে এই যে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে বিএনপিরও যে সংসদ সদস্যরা যে সমস্ত কথাগুলো বলে এগুলো যৌক্তিক না, আবার জামাতও বলে একেবারে অযৌক্তিক। আপনারা দেখেছেন ওনাদের আরেকজন সংসদ সদস্য আপনার আমির হামজা, সে যখন প্রথম সংসদে বসলো, তৃতীয় দিনে একটা মাহফিল করলো, ওনার পাশে কোন পুরুষ নির্বাচিত মহিলা সংসদ, মানে আমি কেন বললাম যে এটা বুঝাবার জন্য যে সংরক্ষিত না, সে নির্বাচন করে হয়ে আসছে, তার সম্পর্কে, তার বডি সম্পর্কে উনি অল নসিহাতে বলা শুরু করলো, এমপি বলেই যে আমার পাশে বসছে। আবার সংসদে অধিবেশনের পরই সাংবাদিকরা বাজেটের সম্পর্কে ওনার সাক্ষাৎকার চাইলো, বললেন যে 9,30,000 কোটি টাকার বাজেট, এই সম্পর্কে আপনার মন্তব্য কি? বললো এই বাজেট অনেক বড় হয়েছে, 200 কোটি টাকা হলে ভালো হতো। পরে ওনার পিএস কি যেন বলছে, বললেন না সরি 2,000 কোটি টাকা হলে ভালো হতো। তা বলছে যে আপনি 2,000 কোটি টাকা হলে চলতো, বলেছে না তাহলে 6,000 কোটি টাকাই আমি শেষ বললাম। এখন যেখানে একটা ইউনিয়নে 6,000 কোটি টাকা বাজেট লাগে, এখন আপনি কি বলবেন? এখন হচ্ছে কি যে আমি এটাও ঠিক না, তারেক রহমান সাহেব চায়ও না এটা। যেমন আমি, এই ব্যারিস্টার মহোদয় বলছে যে আমি হইলে 8 দিন হাসপাতাল বন্ধ করেছে কিনা, কেন সেই চিকিৎসা সেবা দেবে না কেন? আমি কিন্তু একটা সাক্ষাৎকার দিয়েছি, ওখানে দেখতে গিয়েছিলাম। আমি বলেছি আমি কিন্তু বিএনপির পদধারী, আমি বলেছি এই 8 দিন হাসপাতালকে রুগীদেরকে ব্যবস্থা না করে
কোনোভাবে এটা বন্ধ করা সমীচীন হয়নি। তাছাড়া হাসপাতালের দোষ না, দোষ হচ্ছে যারা অবহেলা করেছে, ব্যক্তি, ডাক্তার বা প্রশাসন, তাদেরকে বিচার হবে, প্রয়োজনে জরিমানা হবে। হ্যাঁ, এখন মনে করেন এইটাই তো ওনাদের বলা উচিত ছিল। এই যে বাজেট করেছে, বাজেট সম্পর্কে ওনাদের আদিল হাসপাতাল যেভাবে ষড়যন্ত্র করে বন্ধ করেছে এরকমটাও ইসলামী বলতে তো আর পয়সা লাগে না। আপনার এই আদ্দিন হাসপাতাল তো আর জামাতের না, তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে লিয়াজো করে চলছে। আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই আকিজ গ্রুপের উনি উপদেষ্টা হয়েছে, বাণিজ্য উপদেষ্টা হয়েছে। এরপরে আবার এখন আমি শুনলাম স্বাস্থ্যমন্ত্রী বলছে টাকার বস্তা নিয়ে ওনার পিছনে ঘুরছে, উনি এই ব্যাপারটা নিয়ে, উনি কোনো মানে নাই। এইটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে ওখানে 6টা শিশু যেভাবে মারা গেছে, এটা আসলে নির্মমতা। সেখানে বিদ্যুৎ থাকবে না ব্যবস্থা, এইটা থাকবে না, এটা আপনার এখানে দরিদ্র শ্রেণীরাও আসে, মধ্যম শ্রেণীরাও আসে, আবার আমাদের মতো যারা আরো একটু ভালো আছে হিসাবি তারাও আমরা যাই। তো সেইখানে অবহেলা করতে তো পারে না ওনারা। এটাকে আগে প্রথম দিকটা ব্যবসায়িক চিন্তা ছিল না, অ্যাম্বুলেন্স এটা সেটা সুবিধা ছিল। এখন যদি কম লোক দিয়ে বেশি অথবা অল্প জায়গায় বেশি পেশেন্ট রাখে, সেটা তো মনে করেন আসলে মেনে নেওয়া যায় না। সেই জন্য আমি এটা অন্য কোনো ষড়যন্ত্র না, এটা ওনারা বলবে। আপনি দেখেন, এই যে আমার এক ভাই মুক্তিযোদ্ধা, উনি কিছু কথা বলেছেন, আর আপাও কথা বলেছেন যে ওনাদের উচিত এই সরকারকে যৌক্তিক কথা বলা এবং পড়াশুনে করে সংসদে আসা। আমি একদিন একটা বক্তব্য হাসনাত আব্দুল্লাহ শুনে আমি খুব ভালো লাগছে, আমি আবার একজনকে সাক্ষাৎকারও দিয়েছি যে আজকে হাসনাত আব্দুল্লাহ এমন বক্তব্য সংসদে দিছে, বলছে যে আমি প্রায় 8 ঘন্টা পড়াশোনা করছি যে আগামী এই বিষয়ের উপর কি বলবো। এইটাই উচিত ছিল, কিন্তু ওই একদিনই শেষ। আপনারা এখন কিভাবে তাদেরকে হাইলাইট করবে, তারা কিভাবে আলোচনায় থাকবে, আমি যদিও এটা আপনার প্রসঙ্গ না, আপনারা দেখেছেন যে তাদেরকে অক্সফোর্ড ইউনিভার্সিটি দাওয়াত দিয়েছে এবং সেখানে তারাও বলছে তাদের যে ওই কেটিভি মিশুক নাকি ওনাদের জামাতের লোক, আবার কি কাজী মিশন নাকি, এরা বলছে যে বিশ্বে কোন সংগঠনের নেতৃবৃন্দকে আইনে এত সম্বর্ধনা এত কিছু দেয়নি, অথচ আদৌ তারা সেখানে যাই নাই। অক্সফোর্ড ইউনিয়ন সেখানে নাকি কক্ষ ভাড়া দেয়, আমি দেখলাম সার্চ করে, আমিও ভাড়া নিতে পারবো। আমি গুগলে গেলাম, সেখানে আবার ডিবেট একটা কক্ষ আছে, আবার আলাদা মিটিং সভা সেমিনারের আছে। আপনি গেস্ট বাংলা কমিউনিটি ইউনিয়নের একটা অংশ, যেটা আমাদের ঢাকায় আমাদের আছে, আছে আমাদের, আমরাও কিন্তু ভালো নিতে পারি। অথচ একেবারে মিথ্যাচার করলো এবং একেবারে বাংলাদেশকে ছোট করলো, এই সমস্ত ওরা বড় হতে যায়। তো এখন যদি এইগুলোই শুধু করতে থাকে তাইলে হবে না। আমি মনে করি জুলাইয়ের পরে বাংলাদেশটা একটা নতুন ভাবে চলবে, বিরোধী দলের অবস্থান থাকবে, তারা তাদের অবস্থান আস্তে আস্তে শক্ত করবে, এই নির্বাচিত সরকারকেও চলতে দিবে। পরবর্তীতে আবার যখন নির্বাচন হবে তারা যে বিষয়গুলোকে যদি ভালোভাবে তুলে ধরতে পারে, যদি এই বাজেটে ভুল হয়, সরকারের কাজে ভুল হয়, প্রত্যেকটা স্টেপে যাওয়া, তাইলে মনে করেন সুবিধা হবে। কিন্তু আপনারা দেখেছেন রামিসা হত্যার সময় জামাতের আমির সহ বিবৃতি, মিছিল, সভা সমাবেশ, অথচ কুমিল্লাতে দেখা গেল যে একজনকে অবৈধ করে আবার তার ভ্রূণ নষ্ট করলো, এটাও একটা হত্যা, সেজন্য তাদের কোথাও কোনো কথা নাই। এটাও তো তীব্র নিন্দা প্রতিরোধ, শুধুমাত্র প্রেমের নাম দিয়ে তাকে বহিষ্কার করলো। আবার আরেকজন শিবিরের লোক, জামাতের লোক বলল যে প্রেম করা তো আগে করেছে, নবী রাসূলরা করেছে, এমনকি আরেকজনের স্ত্রী পছন্দ হইলো বলতো যে তোমার স্ত্রীকে পছন্দ হয়েছে আমাকে দিয়ে দাও। এখন এগুলো জায়েজ করতে চায় তাদের ব্যাপারে। আমি একটু আগে দেখলাম সিলেটের একজন জামাতের নেতাকে গ্রেপ্তার করছে, তার বলছে গ্রেপ্তার প্রথম মানুষরা ধরছে, তা বলছে যে আপনি 6 বছরের একটা মেয়েকে এটা করলেন, এটা কি কয়? আমি করছি, আসলে আমি বুঝতে পারতেছি না কেন করলাম, এই মেয়েটা আসছে আমার জড়াই টড়াই ধরে, এটার কারণে কেন যেন আমি এটা এখন বুঝাইতেই পারতেছি না। আবার আপনি দেখেছেন যে
আপনার জাজিরা শরীয়তপুরে মাওলানা আবুল বাশার ওনাদের নেতা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, 6 বছরের শিশুকে মসজিদ উঠে এই করলে, চিৎকার দিলে তাকেও জনগণ ধরে। এখন ওনরা যখন এটা করবে ইনিয়ে বিনিয়ে, সেইটাকে ওনরা জাহেজ করবে। আর অন্য সময় কোথায় কিশোরী ধর্ষণ হয়েছে মাধবদী, নরসিংদী, মাসুর সহ কয়েকজন এমপি সহ মিছিল দেয় যে এখানে ধর্ষণ কেন, ধর্ষক তারেক জবাব চাই। এইগুলো তো আসলে ঠিক না। এগুলোকে আবার তারা যে ধরনের, আপনার এই যে মাসুদ, সে একটা ঈদ পুনর্মিলনীতে বলল যে আমি শুধু ভোটে এমপি হইনি, আমি ক্ষমতায় হয়েছি, আমি একজন ওসিকে সরাই দিছি, মেজরকে সরাই দিছি, আমি কি চিজ শেখ হাসিনা জানে, টপ টেরর রাজশাহী বিশ্ববিদ্যালয়, ও জানে যে আমি কত বড় সন্ত্রাসী। এইগুলো যে মূলত উচিত আমাদের দেশের উন্নয়ন কল্যাণের জন্য কাজ করা, এবং সরকার যে ত্রুটিগুলো করবে সেগুলোর সাথে সাথে তুলে ধরা এবং সেইখান থেকে তাদের সুবিধা নেওয়া, আবার যদি কোনোটা ন্যায্য হয় সেটাকে সহযোগিতা করা। এই জিনিসগুলো যদি না করে, শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা করে, তাহলে তো হবে না। যেটা অন্যায় সেটা অন্যায় মেনেই নিতে হবে। এটা আমরা মনে করি, এটা আমাদের এখন রাজনীতিতে নেই। ধন্যবাদ।